সময় দেখেছি যে কিছু পাম্পের মধ্যে আমরা স্বাভাবিকভাবে দেখেছি কিছু পাম্পের মধ্যে বিভিন্ন সময়ে নানানভাবে যে পাম্পগুলো রয়েছে এই পাম্পগুলোতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা দেখেছি যে যারা আসলে পাম্প মালিক রয়েছেন, যারা আসলে বিক্রেতা রয়েছেন, তাদের প্রতি একটা অভিযোগ রয়েছে। আবার সেই অভিযোগের উত্তরে আমরা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও আসলে বলেছেন যে তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ তৎপরতা নিয়েই মূলত তারা এখানে কাজ করছেন, অর্থাৎ তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ যে চেষ্টা নিয়ে তারা কাজ করছেন। আসলে ডিপোকে অভিযোগ দেয়া বা দায় এড়ানোর একটা বিষয় আমরা দেখেছিলাম, তো সেই প্রশ্নের উত্তর খুঁজবার জন্যই কিন্তু আমাদের এই যাত্রা। এবং আমরা ইতিমধ্যেই ঢাকার একদম শুরু থেকে প্রবেশ মুখ থেকেই শুরু করেছিলাম নারায়ণগঞ্জ থেকে। এখন আমরা কিন্তু শাহবাগ হয়ে একদম কারওয়ান বাজার পর্যন্ত চলে এসেছি। এখানেও কিন্তু গণপরিবহনের চাপ দেখা যাচ্ছে, তবে গণপরিবহনের থেকে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত যানবাহনের একটা বড় ভিড় আমরা এখানেও দেখতে পাচ্ছি। এবং আমরা আসলে সামনে দেখতে চাই, কারণ রাজধানীতে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেখানে আসলে যে পাম্পগুলো রয়েছে সেখানে বেশ ভোগান্তির গল্প রয়েছে, অর্থাৎ যারা আছে লম্বা সারি। তবে ঈদের ছুটিতে যখন নগরী ফাঁকা, এই সময় এত লম্বা ভিড় নিয়ে আমরা যখন কথা বলছিলাম, গতকালকে থেকেই কথা বলছিলাম, তখন আসলে যারা চালক রয়েছেন, যারা ব্যক্তিগত গাড়ি চালান, একই সাথে যারা পেশাদারিত্বের ক্ষেত্রে বা পেশাদারি চালক রয়েছেন, তারাও কিন্তু আসলে তাদের যে ক্ষোভের জায়গাটি ছিল সেই ক্ষোভের জায়গাটি থেকে বলছেন। তবে নগরীর মাঝে অন্যরকম একটা সজীবতা আছে। সেই সজীব নগরীতে মানুষ আসলে কিভাবে ভোগান্তির মধ্যে যাচ্ছে, সুন্দর নগরী, শান্ত নগরী, মায়ার নগরী এবং প্রেমের নগরীতে মানুষের এই যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু আসলে নিঃসন্দেহে যারা নাগরিক রয়েছে তাদের মাঝে একটা বৈদগ্ধ্যতা চলে আসছে সবার মাঝে, এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই বেরসিক অপেক্ষা বা এই যে সময়টাতে আসলে ঘুরতে যাবে, যে সময়টাতে আসলে মানুষ নিঃসন্দেহে তাদের যে বিনোদনের সময়টা, এই সময়টাতে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের মাঝে যে তিক্তমিষ্ট বাস্তবতা, সেই বাস্তবতার গল্পগুলোই কিন্তু আমরা আসলে খুঁজতে চাই। তবে আমরা যে মেট্রোর উপরে রয়েছি, আমরা দেখছিলাম যে এই জ্বালানি সংকটের জন্য মেট্রো স্টেশনের উপরে আমরা দেখেছিলাম যে লম্বা ভিড় বেশ কয়েকদিন ধরে। কারণ মেট্রোর উপরেও নির্ভর করতে হয় যারা স্বাভাবিকভাবে শহরে বিনোদনের ক্ষেত্রে যাদের যে বিষয়গুলো রয়েছে, তারা কিন্তু লম্বা সময় ধরে পরিবারের সাথে, স্বজনদের সাথে একটু সুন্দর সময় কাটানোর জন্য মেট্রোর উপরেই নির্ভর করছেন। তবে আমরা রাজধানীর যত অভ্যন্তরে প্রবেশ করছি তত বেশি কিন্তু যানবাহনের যে চাপ সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে যানজট অনেকটাই কম। অনেকেই বলছেন, চালকরা বলছেন যে আসলে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে তাদের আসলে যেন দ্রুতভাবে তাদেরকে তেল দেওয়া হয়, তাদের যেন কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, তারা যেন একদম কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া তেল নিতে পারেন, সেই বিষয়টি কিন্তু দেখবার জন্য কিন্তু নির্দেশনার কথা অনেকেই বলছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা শাহবাগের যে পাম্পটিতে দেখছিলাম সেখানে কিন্তু যারা নারী বাইকার রয়েছে তাদের জন্য, বিশেষ করে লেডি বাইকার যারা রয়েছে তাদের জন্য কোনো সারিতে দাঁড়ানোর প্রয়োজন হয় না, সেই বিষয়টি আমরা দেখেছি। এবং একই সাথে এটা একটা বিশেষ সুবিধা চালু করে দিয়েছে। তবে অনেক পাম্পে বন্ধ হয়েছিল, তবে রাজধানীর একটি পাম্প রয়েছে, অর্থাৎ রাজধানীতে বিজয় সরণির খুব পাশেই একটি পাম্প রয়েছে, সেই পাম্পটি 24 ঘন্টায় চালু রয়েছিল, এমন একটি বিষয় আমরা দেখেছিলাম তাদের কাছ থেকে। এবং আরেকটি বিষয় বলতে চাই, আমরা দেখেছি যেহেতু এখন রাজধানীতে আসলে যে পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে সেগুলোর ভিড় কম, ব্যক্তিগত গাড়িগুলো আমরা কিছু দেখতে পাচ্ছি, তাদের কিন্তু তেলের প্রয়োজন হয়। তবে গ্যাসের ক্ষেত্রে খুব একটা সংকট আমরা পাইনি। আমি একটু বিষয় জানিয়ে রাখতে চাই, আসলে বেশ কিছু তথ্য তেল নিয়ে আমরা আসলে দেখবার চেষ্টা করেছি, আসলে প্রকৃত বাস্তবতা এখানে কি, বা কোন ধরনের বাস্তবতার মধ্য দিয়ে আসলে যারা তেল সংগ্রহ করেন তাদেরকে আসলে কোন ধরনের বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আসলে বিভিন্ন সময় বিপিসির যে বাস্তবতা রয়েছে সেটি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এবং আমরা দেখেছি যে যারা আসলে ওখানে এখানে রাজনীতির বিভিন্ন তেল মজুদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে একটু বেগ পোহাচ্ছেন। আমি একটু সহকর্মীকে অনুরোধ করবো একটু সাবধানে কাজ করবার জন্য, কারণ সবার আগে নিজেদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখছিলাম, কারণ আমরা কোনো দীর্ঘশ্বাসের গল্প চাই না, ভোগান্তির গল্প দেখাতে চাই, তবে অবশ্যই সেটি আসলে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সেই বিষয়টি নিয়ে আমরা আসলে বিষয়টি বলছিলাম। তবে আমরা দেখেছিলাম রাজধানীতে যে তেলের সংকটগুলো রয়েছে সেই তেলের সংকটের বিষয়গুলো নিয়ে বলতে চাই যে হতাশা, অস্থিরতার কথা আমরা জেনেছি, গাড়ি, মোটরসাইকেল, সবার যে দীর্ঘ সারি রয়েছে সেটি। আমরা ইতিমধ্যেই প্রবেশ করেছি রাজধানীর ফার্মগেট এলাকায়, এবং ফার্মগেট থেকে অদূরেই আমরা খুব দ্রুতই আসলে রাজধানীর শেরেবাংলা নগরে যাব, সেখানে হয়তো বা আমরা কিছু পাম্প রয়েছে সেখানকার পাম্পের যে বাস্তবতা সেটিও আমরা আসলে দেখতে পারবো, এবং তেলের সংকটের উপর যে বিষয়টি রয়েছে সেটিও আমরা
দেখতে পারবো এবং সেটি কিন্তু আমাদেরকে আসলে বাড়তি একটা বিষয় দেখাবে এবং আমরা হয়তো সেখান থেকে জানাতে পারবো যে কি ঘটছে সেখানকার বাস্তবতা কি। তবে ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে, তবে একটি অভিযোগ এসেছে আগে যে জায়গাটিতে আসলে তেল সংগ্রহের জন্য সময় লাগতো, খুব কম সময় লাগতো, অর্থাৎ তেল নেওয়াকে 2-3 ঘন্টার মধ্যে হতো, এখানে 7 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টার একটা অপেক্ষা করা হচ্ছে। তবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এখনো মাঠে রয়েছেন, সেনাবাহিনী পর্যবেক্ষণ করছেন, তৎপরতার সাথে সবকিছু দেখাচ্ছেন, তো সেই জায়গা থেকে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা না হবে সেই দিক থেকে আসলে একটা শৃঙ্খলার জায়গা দেখেছি। আমরা যখন সেই সিদ্ধিরগঞ্জে গিয়েছিলাম সেখানে যারা আসলে তেল সংগ্রহের জন্য এসেছেন তাদের কাছে শুনেছি, বলেছে বিশৃঙ্খলা হলেও আসলে সেভাবে তাদের নিজেদের কোনো ঘাটতির জায়গা তৈরি হয়নি, তারা আসলে তাদের জায়গা থেকে সর্বোচ্চ তৎপরতার সাথেই সেখানে কাজ করছেন এমন একটি বিষয় কিন্তু জানিয়েছেন। তবে আমরা সংকটের বিষয়টি বলছি, আমরা যখন কুর্মিটোলা বা আশেপাশের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম আমরা দেখেছিলাম যে কুর্মিটোলা থেকে লম্বা একটি সারি আমরা দেখেছিলাম সেই নিকুঞ্জ পর্যন্ত চলে গিয়েছিল। এই যে লম্বা সারির গল্প, সেই বিষয়গুলো আমরা কিন্তু বিভিন্নভাবেই দেখেছি। তো আমরা এখন প্রবেশ করেছি রাজধানীর একেবারেই মানিক মিয়া এভিনিউ পার হয়েছি এবং আমরা এই জায়গাটিতে আমরা জানি যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছি। এখানে ব্যক্তিগত অনেক গাড়িকে দেখতে পাচ্ছি এবং একই সাথে গাড়িগুলো চলছে এবং রাজধানীতে শতকরা 60% গাড়ি রয়েছে যেগুলো মূলত চলে থাকে অকটেনের মাধ্যমে এবং ডিজেলের মাধ্যমে, এবং ডিজেল এবং অকটেনের মাধ্যমে চলে। আমাদের খুব অদূরেই কিন্তু দুটো পাম্প রয়েছে, এই দুটো পাম্প আমাদের অদূরেই দুটো পাম্প রয়েছে এবং যে পাম্পগুলোতে আমরা দেখেছি লম্বা সারি, আমরা খুব দ্রুতই সেখানে পৌঁছাবো এবং সেখানে পৌঁছালে আসলে সেখানকার বাস্তবতাটা আমরা দেখাতে পারবো। তবে এই যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা আমরা রয়েছি, এখানে আমরা জানি যে যারা আসলে ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন বিকেলে অবকাশ যাপনের জন্য এই জায়গাটিতে এসে থাকে, তো এখন আসলে তাদের ভিড়টাও একটু কম দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে কপালে ভাঁজ ফেলার মতো পরিস্থিতি হচ্ছে আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন বা যারা রয়েছেন, যারা কর্তৃপক্ষ থেকে যারা বিবৃতি দিয়েছেন তাদের পক্ষ থেকে তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন, তারা কিভাবে বিষয়টিকে পুরো মূল্যায়ন করছেন সেই বিষয়টি আসলে আমরা জানাতে চাই। তবে আমরা এখন রয়েছি রাজধানীর শেরেবাংলা নগরে অর্থাৎ আসাদগেট এলাকায়। এখানে দুটো পাম্প রয়েছে, সেই দুটো পাম্পের চিত্র কি ডানে এবং বামে দুটো পাম্প রয়েছে, সেই দুটো পাম্পের চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা যেমনটি দেখেছিলাম আসলে স্বাভাবিকভাবেই এই দুটো পাম্পে লম্বা ভিড় হয়ে থাকে। আমাদের ডান দিকে যে পাম্পটি রয়েছে, অর্থাৎ আমরা যাচ্ছি গাবতলী অভিমুখে, আমাদের ডানে যে পাম্পটি রয়েছে সেখানে আমরা বিভিন্ন সময়ে লম্বা ভিড় দেখেছি। বামে একটি পাম্প রয়েছে সোনার বাংলা ফিলিং স্টেশন। এখন আমরা এই দিকটা চিত্র দেখতে চাই। প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের ডান দিকে একটি পাম্প রয়েছে, বাম দিকে একটি পাম্প রয়েছে। আমাদের বাঁয়ে যে পাম্পটি রয়েছে সেখানেও আমরা লম্বা সারি দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষের যে অপেক্ষা সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্যামেরা লেন্সে যেমনটি দেখতে পাচ্ছেন 4 চাকার যে গাড়িগুলো, গাড়ি নিয়ে আসলে ঈদের এই ছুটির সময়ে মানুষ অপেক্ষা করছেন জ্বালানি সংকট নেবার জন্য। এবং আমরা একটি লরি কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যেই প্রবেশ করার চেষ্টা করছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একটি তেলের লরি রয়েছে, সেটি এখনও প্রবেশ করেছে কিনা আমরা একটু কাছে গেলে দেখাতে পারবো। আমি একটু ডান দিকে দেখানোর চেষ্টা অনুরোধ করছি। ডানেও কিন্তু আমরা দেখছি যে এখানে গাড়িগুলো অপেক্ষা করছে। এই যে এখানেও লম্বা একটি সারি রয়েছে। আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে এখানে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পের মধ্যে আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে যারা রয়েছেন তারা আসলে এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন। এখানেও আমরা লম্বা সারি দেখতে পাচ্ছি এবং দুদিক থেকেই কিন্তু একটা লম্বা সারি আমরা দেখতে পাচ্ছি। মানুষের যে ভোগান্তির গল্প, মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু দেখছিলাম। এবং বাঁয়ের যে পাম্পটি রয়েছে সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি তেল দেওয়া হচ্ছে, সারিবদ্ধভাবে তেল দেওয়া হচ্ছে। এবং আমার ডানে যে শাড়িটি রয়েছে এই শাড়িটি কিন্তু আমরা দেখেছিলাম বিজয় সরণি অবধি চলে গিয়েছিল। আজকে আসলে কি অবস্থা, আজকে বাস্তবতাটা আসলে কি, সেই বিষয়টি আমরা একটু দেখবার চেষ্টা করছি। এখানেও দেখছি যারা মোটর বাইক চালক রয়েছেন, যারা 4 চাকার বাহনে করে যান, তারাও কিন্তু এখানে রয়েছেন, এখানে লম্বা সারিতে দাঁড়িয়েছেন। তাদের যে অপেক্ষার জায়গা তৈরি হয়ে গেছে সেই অপেক্ষার জায়গায় এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা লম্বা সময় ধরেই এখানে অপেক্ষা করছেন এবং তাদের অপেক্ষা চলছে। আমরা মধ্যপ্রাচ্য সংকটের বিষয়টি বলেছিলাম, যে লম্বা লাইনের যে গল্প বলেছিলাম, সেই লম্বা লাইন এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজধানীর বিজয়
আমরা শেরেবাংলা নগর যতক্ষণে পেরিয়ে যাচ্ছি এবার একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এই শাড়ি কিন্তু যে চন্দ্রিমা উদ্যান রয়েছে তার সামন অবধি চলে গেছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সে সামন অবধি চলে গেছে, অর্থাৎ যে লম্বা শাড়ির যে গল্প সেটি এখন পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য গাবতলী, অর্থাৎ কল্যাণপুর হয়ে গাবতলী অভিমুখে আমরা জানি যে বেশ কিছু পাম্প রয়েছে। এই পাম্পগুলোতেও স্বাভাবিকভাবেই যে লম্বা ভিড়, সেই ভিড় অব্যাহত আছে। আমরা একটু দেখাতে চাই সামনে আসলে আমরা গাবতলীর দিকে যত দূর যাচ্ছি আসলে আমাদের গন্তব্যটা আসলে আমরা কি অবস্থা স্বাভাবিকভাবে সেখানে কি হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই আমরা রাজধানীর একটি প্রবেশ মুখ দিয়ে প্রবেশ করেছিলাম, এবার রাজধানী থেকে আরেকটি প্রবেশ মুখে যাচ্ছি, অর্থাৎ গাবতলীতে দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল সেদিকে যে সড়কগুলো রয়েছে, তো সেই দিকে আমরা জানি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, তারা কিন্তু সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে। তাদের আসলে কোনো ভোগান্তি রয়েছে কিনা সেটিও আমরা আসলে দেখতে চাই। পুরো নগর যখন আমরা ঘুরছি এবং আপনাদেরকে দেখাতে দেখাতে আমাদের নিজেদেরও কিন্তু একটা ভ্রমণ হয়ে যাচ্ছে পুরো শহরে। আর জানিয়ে রাখতে চাই আসলে যে বাস্তবতা যেটি বলছে, আমরা একটু পরিসংখ্যানের দিকে যেতে চাই। অবশ্যই আমরা যখন তেল আনলোড করা হবে তারপরে হয়তো বা বিস্তারিত পরিসংখ্যান দিতে পারবো। আমাদের আপাতত খুব কাছাকাছি খুব একটা ফুয়েল পাম্প নেই আমরা জানি, তবে আমরা কল্যাণপুর পার হলে গাবতলী বা মাজার রোড এই অঞ্চলগুলোতে বেশ কিছু ফুয়েল পাম্প আমরা দেখতে পারবো, তখন হয়তো বা জানাবো। তবে লরির উপর থেকে আমরা উপরে চোখে লেন্সের চোখে যেমনটি আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটি পাম্পেই কিন্তু সেই লম্বা সারির গল্প আমরা দেখেছি এবং সেই গল্প কিন্তু আসলে মানুষকে ভোগাচ্ছে যারা ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে আমরা জানি যে আমাদের দৈনিক যে জ্বালানির প্রয়োজন সেটি হচ্ছে 1100 মেট্রিক টন, 1100 মেট্রিক টন। আমরা পরবর্তী সময়ে যেটি দেখেছি সেই সংখ্যাটা কিন্তু 2000 পর্যন্ত চলে গেছে, অর্থাৎ এই জন্যই আসলে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল। তবে রেশনিং পদ্ধতি চালুর পরে যে অভিযোগ, সেই অভিযোগের তীর কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে এবং সেই অভিযোগের সাথেই কি আমরা তাদের সাথে চলেছি, তাদের সাথে দেখার চেষ্টা করেছি যে সেই অভিযোগ আসলে কতদূর পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। তবে যে লম্বা সারি সেটি আমরা শাহবাগী যেমন দেখেছি, আমরা মৎস্য ভবনে দেখেছি, আমরা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা আসাদ গেটে আমরা দেখেছি, সেটি কিন্তু একদম সচরাচর চলছিল এবং সেই বহমান যে মানুষের ভোগান্তি, সেই ভোগান্তি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। তবে জ্বালানি সংকট নিয়ে বিভিন্ন সময় আসলে যারা স্টক হোল্ডার রয়েছে তারা তাদের যে ভোগান্তির কথা, তাদের সেই ভোগান্তির কথাগুলো তারা বলেছে তাদের হতাশার কথা, তারা বলেছে তাদের তেল না পাওয়ার কথা। যে পাম্পে যারা কর্তব্যরত রয়েছে তারাও কিন্তু তাদের যে ক্লান্তির জায়গা, সেই ক্লান্তির জায়গার কথাটা বলেছে। তবে এই যে আমরা লাল লরিতে করে যাচ্ছি, লাল যে অশরী সংকেত, সেই সংকেত আমরা দেখছিলাম আসলে যারা বিক্রি করে থাকেন, যে প্রতিষ্ঠানটি রয়েছে, যারা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে যে বিবৃতি ছিল সেই বিবৃতিতেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্নভাবে তাদের যে ভোগান্তির কথাগুলোকে বিভিন্নভাবে বলা হয়েছে এবং সেখানে তাদের কোনোভাবেই কিন্তু সেই ভোগান্তির গল্প কোনোভাবেই কখনো কমে আসেনি, বরঞ্চ বিভিন্ন সময় সেই সংকটের কথাগুলো এসেছে। এখানে একটি সিএনজি ফিলিং স্টেশন দেখেছিলাম, সেটি আসলে বন্ধ। অনেকগুলো পাম্পে আমরা গিয়েছিলাম, সেখানে আসলে তারা যেটা বলছেন যে তাদের যে ভোগান্তিটি মূলত তাদের যে যে দীর্ঘ শ্বাস, সেটি মূলত হচ্ছে যে যেহেতু ঈদ আসছে এবং ঈদের সময়টাতে অনেকেই যারা কর্মচারীরা রয়েছে তাদেরকে ছুটি নিতে হয়, তো ছুটি নিতে গেলে তাদের বেশ কষ্ট, ছুটি নিতে গেলে আসলে জনবল সংকটের একটি বিষয় রয়েছে। তো এই জনবল সংকট এড়ানোর জন্যই মূলত তেল সংকটের যে বিষয়টি রয়েছে সেটিকে আসলে বিশেষ বিবেচনায় রেখে অনেকেই তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে অনেকেই বলেছেন এবং অনেকেই সেই তেল সংকটে যে জায়গাটি রয়েছে সেটি থেকে নিজেদের সর্বোচ্চ তৎপরতার কথা বলেছেন এবং সেখান থেকে তারা যেন তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পক্ষ থেকে বিভিন্ন সময় যে বিষয়গুলো বলা হয়েছে, পরবর্তী সময় আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো তৎপরতার সাথে নেওয়া হয়েছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে যারা আসলে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন, আমরা তাদের কাছ থেকে আমরা একটু আগে দেখছিলাম যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পার করলাম, অর্থাৎ বিআরটিসির একটি জায়গা, এখানেও দেখলাম বিআরটিসি যে বাসগুলো রয়েছে সেগুলোও আসলে তাদের যে টার্মিনাল রয়েছে সেখানে আছে এবং একই সাথে আমরা আগাচ্ছি, এখন কল্যাণপুর পেরিয়ে আমরা আগাচ্ছি। তো সামনে আমরা কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সামনে একটি সোহরাব সার্ভিস স্টেশন রয়েছে, অর্থাৎ এখানেও একটি স্টেশন রয়েছে। এই পাম্পটিকে কিন্তু আমরা এখন বন্ধ দেখতে পাচ্ছি, এখানে ডিজেল দেওয়া হয় এবং আমরা দেখছি অকটেনেরও জায়গা রয়েছে। এই যমুনার
ফিলিং স্টেশনের এই সোহরা সার্ভিস স্টেশন এটি কিন্তু এখন বন্ধ রয়েছে। অর্থাৎ আমরা দেখছিলাম যে আমরা কল্যাণপুরে একটি পাম্পে আছি, এই পাম্পটি এখন বন্ধ রাখা হয়েছে এবং যে অভিযোগ আমরা আরও একটি পাম্প দেখতে পাচ্ছি এখানে, এখানে এই পাম্পটিতে তেল দেওয়া হচ্ছে। খালেক সার্ভিস স্টেশন একটি এখানে তেল দেওয়া হচ্ছে, তবে এখানে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না, শুধুমাত্র ডিজেল দেওয়া হচ্ছে এমন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে নির্দিষ্ট কিছু ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে যাদের তেল দেওয়া হয়। আমাদের ডান দিকে একটি ফিলিং স্টেশন দেখতে পাচ্ছি, এটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমরা যে অভিযোগের জায়গাটি দেখতে পাচ্ছি, বেশ কিছু পাম্প দেখছি, এখন দেখছি এটিও কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং আলাদা বেষ্টনী দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেই জিনিসটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, এই লাল লরির উপর থেকে, লাল হলুদ লরির উপর থেকে আমরা দেখতে চাই আসলে কি অবস্থা নগরে। আমরা নগরের ঠিক দক্ষিণ দিক থেকে শুরু করেছিলাম, আমরা এখন উত্তর পশ্চিমের দিকে যাচ্ছি, দক্ষিণ পূর্ব থেকে। আমরা আসলে দেখতে চাই কি কি অবস্থা সামনে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্য তেল সংকটের যে বিষয়টি এটি কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। আমরা ইতিমধ্যেই মাজার রোড এলাকায় চলে এসেছি এবং মাজার রোড এলাকায় আমাদের ডানেই একটি ফিলিং স্টেশন রয়েছে, ফিলিং স্টেশন যেখানে আসলে এই মুহূর্তে এখানেও দুঃখজনক একটি বিষয় আমরা দেখছি। এখানেও আসলে এই যে এটির মধ্যে গ্যাসের ফিলিং স্টেশন সেটিও বন্ধ রয়েছে, অদূরে অকটেন দেওয়ার একটি ফিলিং স্টেশন রয়েছে সেটিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ এখানেও ফুয়েল দেওয়া হচ্ছে না, এখানেও কোনো সারি দেখতে পাচ্ছি না। তবে নগরবাসী যারা রয়েছে অনেকেই অপেক্ষা করছেন এবং এখানে কোনো লরি বা কোনো ধরনের বিষয় কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি না। সামনে কিন্তু বেশ কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানেও তেল সরবরাহ করা হচ্ছে না। অর্থাৎ বামে একটা লম্বা সারি দেখতে পাচ্ছি, একটু দেখানোর অনুরোধ করব। বামে আমাদের একটি ছিল, সেখানেও বন্ধ, এবং ডান দিকে আমরা আরও একটি দেখছি ফিলিং স্টেশন, দুটো ফিলিং স্টেশনেই কিন্তু বন্ধ, এখানে তেল দেওয়া হচ্ছে না। বলতে গেলে সামনে আরও এখানে কিন্তু বেশ কিছু স্টেশন রয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মূলত রাজধানীর যে এই যে মাজার রোড, গাবতলী বা এই যে এলাকাটি রয়েছে, এই এলাকাটি পুরোটিতেই কিন্তু আমরা দেখেছি যে মূলত এখানে তারাই এসে থাকেন, সেই মানুষগুলোই এসে থাকেন যারা বিভিন্নভাবে দূরপাল্লায় যেয়ে থাকেন। তো তাদের আসলে বেশ ভোগান্তির গল্প রয়েছে, তারা আসলে বেশ ভোগান্তির মধ্য দিয়েই যায়, তাদের আসলে ভোগান্তির গল্প সবসময় অব্যাহত থাকে। আমরা আসলে আরও এগোতে চাই। আমরা যে লরিতে উঠেছিলাম, আমরা একটু দেখার চেষ্টা করছিলাম, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। তবে এখন আমরা অনেকক্ষণ ধরে আসলে এখানে অপেক্ষা করছিলাম। তবে একটু জানিয়ে রাখতে চাই, আসলে আমরা যে লরিতে ছিলাম তারা আসলে একটি যাত্রা বিরতি দিবে। আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি, আমরা একটু কথা বলার চেষ্টা করতে চাই। আমরা একটু দেখি, আমরা একটু নামার চেষ্টা করবো। আমি একটু সহকর্মীকে অনুরোধ করবো যে আমরা একটু এখান থেকে নামার চেষ্টা করবো, যে লরিটিতে আমরা রয়েছিলাম আমরা একটু এখান থেকে নামার চেষ্টা করছি। আমরা একটু নেমে একটু একটু চেষ্টা করি একটু। আমি জানি না যে ক্যামেরা লেন্স কতটুকু দেখা যাবে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আমরা সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে। আপনারা আসলে পর্যাপ্ত তেল পেয়েছেন কিনা আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানকার যিনি চালক রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা। আপনার সাথে আমার একটা লম্বা যাত্রা হলো এবং লম্বা সময় ধরে আমরা ছিলাম। পর্যাপ্ত তেল পেয়েছেন? পর্যাপ্ত তেল পাই নাই স্যার। পর্যাপ্ত তেল আমাদের পাম্পে লাগবো 18,000 20,000 তেল, ওইখানে দেয় 9,000 তেল। সরকার বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু আমাদের পাম্পে তেল দেয় 9,000, কিন্তু 2 দিন 1 দিন পর পর। এই কারণে আমাদের পাম্পে গাড়ি সিরিয়াল থাকে, তেল পায় না। আমরা দীর্ঘশ্বাসের কথা শুনছিলাম আপনাদের সাথে একটা লম্বা জার্নি হয়েছে। এই যে তেলটা নিচ্ছেন এটার মজুদ আসলে কতক্ষণ থাকে? যে তেলটা নিচ্ছে এটার মজুদ আজকেই শেষ হয়ে যাবো গা। আজকে 9,000 তেল দিচ্ছে সরকার, আমার গাড়ি হলো 13,500, আমার 9,000 তেল দিচ্ছে। এই তেল দিয়ে আমার পাম্প চালানো অসম্ভব হয়ে যেতেছে গা। আজকে দিচ্ছে, আবার কালকে আবার দিত না, আবার 1 দিন পরে দিব। তাহলে আমার পাম্পে তো গাড়ি সিরিয়াল হয়ে বয়ে থাকে, কিন্তু তেল নাই। বদলাময় পাম্পের যে তেল নাই, পাম্প আলায় তেল দেয় না, পাম্প আলায় ঠিকই তেল দিব, সরকার তো দিতেছে না। পর্যাপ্ত পরিমাণ আমার যে তেল দরকার দেয় না। আপনারা গিয়েছিলেন, আমরা দেখেছি সিদ্ধিরগঞ্জে, আমরা আপনাদের সাথে ছিলাম। সেখানে যে আপনারা গেলেন, তো সেই জায়গাটায় গিয়ে আসলে আপনারা চেয়েছেন কিনা পর্যাপ্ত তেল? আপনারা চেয়েছেন কিনা? আমরা তো চাই আমার গাড়ি বইরে লইতে, আমাদের মালিকরা চায় পর্যাপ্ত পরিমাণ তেল চায়। ডিবুর সারেরা পর্যাপ্ত পরিমাণ তেল দেয় না, 9,000 লিটার তেল দেয়। 18,000 তেল লাগবে, 9,000 দেয়। 13,500 তেল লাগবে, 9,000-এর উপরে তেল দেয় না। দর্শক, আমরা শুনছিলাম আসলে একজন মানুষের ভোগান্তির কথা, এবং আমরা একটা লম্বা জার্নিতে ছিলাম এবং পুরো পথেই কিন্তু
পুরো পথে আমরা নিয়ে গেছি আসলে আপনাদের সাথে সুন্দর একটা জার্নি হলো এবং সেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আসলে বাস্তবতা কি এবং কিভাবে আসলে যারা তেল সংগ্রহ করছেন তাদের কি ভোগান্তি। তবে ভোগান্তির গল্পে আবারও আমরা এখন একটি পূর্ণচ্ছেদ বসাতে চাই, পরবর্তীতে হয়তো আবারও আমরা আপনাদের সাথে যুক্ত হব।